নন্দিনী তার বাবা মা এবং এক দাদা বিজয়ের সঙ্গে বাস করত। নন্দিনী বাড়িতে সবচেয়ে ছোট হওয়ায় সে তার বাবা মা এবং দাদার কাছে খুবই আদুরে ছিল। আর এভাবেই দেখতে দেখতে বিজয়ের সঙ্গে গীতার বিয়ে হয়। আর তাদের বিয়ের পর বাড়িতে অনেক কিছুই পরিবর্তিত হয়ে যায়। গীতা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি খুবই সংস্কারী এবং ঘরোয়া মেয়ে ছিল। তাই বাড়ির সকলেই সবসময় গীতার খুবই প্রশংসা করে। এমনই একদিন সকালবেলা গীতা তার শ্বশুরবাড়ির পরিবারকে গরম গরম রুটি এবং তরকারি পরিবেশন করে। বৌমা, তুমি তো দারুণ রুটি বানিয়েছো। সবকটা রুটি একেবারে গোল গোল নরম তুলতুলে হয়েছে। রুটিগুলো মুখের মধ্যে দিলেই একেবারে মিলিয়ে যাচ্ছে। গমের আটার রুটি দিয়ে যে এত সুন্দর রুটি বানানো যায় তা আমি জানতাম না। তোমার হাতের বানানো একটা দুটো রুটি খেয়ে মন ভরবে না দেখছি। একেবারে ঠিক বলেছো গিন্নি। আমি তো রাত্রেবেলা সাধারণত 4টে রুটি খাই, কিন্তু দেখো আজকে যে কখন 6টা রুটি খেয়ে ফেললাম বুঝতেই পারলাম না। বৌমা, তুমি তোমার শাশুড়ি মায়ের থেকে অনেক ভালো রুটি বানিয়েছো। আরে গিন্নি, তুমি রেগে যেও না, তোমার রুটিও ভালো হয়, কিন্তু তুমি তোমার বৌমার মতো অত ভালো রুটি বানাতে পারো না। তুমি তো মাঝে মধ্যে রুটি শক্ত করে ফেলো। এভাবেই বিজয় এবং তার বাবা মা সবাই মিলে খুবই সুন্দর নরম তুলতুলে রুটি বানানোর জন্য গীতার অনেক অনেক প্রশংসা করে। আর যা দেখে নন্দিনী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আরে ঠিক আছে, এত প্রশংসা করার কি আছে? হ্যাঁ, সামান্য তো রুটিই বানিয়েছে। তোমরা এমন করছো যেন বৌদি আমাদেরকে একেবারে রাজভোগ রান্না করে খাইয়েছে। এতটা আদিক খেতে ভালো নয়। আর বিশেষ করে বাড়ির বউদের এত প্রশংসা করতে নেই, তাহলে বাড়ির বউ মাথায় উঠে নাচানাচি করবে। এটা কি ধরনের ব্যবহার নন্দিনী? তোর বৌদি সত্যিই তো ভালো রুটি বানিয়েছে, তাই জন্যই তো আমরা সবাই প্রশংসা করছি। আর আমরা যদি তোর বৌদির প্রশংসা করেই থাকি তাতে তোর কি সমস্যা? সমস্যা হবে না মানে? যেদিন থেকে বৌদি এই বাড়িতে এসেছে সেদিন থেকে তোমরা বৌদিকে নিয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছ। বৌদিকে নিয়ে বড্ড লাফালাফি করছো। এত আদিক খেতে আমার সহ্য হচ্ছে না। তোমরা হয়তো ভুলে গেছো যে এই বাড়িতে নন্দিনী নামেও কেউ থাকে। আমার সামনে অন্তত বৌদির এত প্রশংসা করবে না, আমার প্রচন্ড রাগ হয়। আর তাছাড়া রুটি বানানো এমন কোনো কঠিন কাজ নয়, রুটি সবাই বানাতে পারে। তাই নাকি বোন? রুটি সবাই বানাতে পারে? আর রুটি বানানো খুবই সহজ কাজ? তা তো আমরা জানতাম না। এবার তুই তাহলে কেমন রুটি বানাতে পারিস সেটা তো আমাদেরকে দেখতেই হবে। যা, তুই আমাদের জন্য গরম গরম কয়েকটা রুটি বানিয়ে নিয়ে আই। আর তুই যদি তোর বৌদির মতো এরকম নরম তুলতুলে রুটি বানাতে পারিস তাহলে আমরা সবাই মিলে তোর অনেক প্রশংসা করব। এই শুনে নন্দিনী একটু চাপে পড়ে যায়, কারণ নন্দিনী একদমই ভালো রুটি বানাতে পারে না। তবুও সে কিছুতেই তার নতুন বৌদির কাছে মাথা নত করতে চায় না। হ্যাঁ তো, তুই কি মনে করেছিস আমি রুটি বানাতে পারবো না? তোরা সবাই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি বৌদির থেকে ভালো রুটি বানিয়ে তোদেরকে খাওয়াচ্ছি। এই বলে নন্দিনী রুটি বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। আর সবাই মিলে এবার নন্দিনীর হাতে রুটি খাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু নন্দিনী রুটি বানাতে গিয়ে দেখে তার প্রত্যেকটা রুটি একেবারে পুড়ে কালো হয়ে যাচ্ছে। আর সে যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সে ভালো রুটি বানাতে পারে না। কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আমি তো ভাত তরকারি খুব ভালোই রান্না করতে পারি, তাহলে রুটি বানাতে পারছি না কেন? রুটি বানানো তো সেরকম কঠিন কাজ বলে মনে হয় না। মনে হচ্ছে বৌদি নিশ্চয়ই আমাকে মনে মনে অভিশাপ দিয়েছে, সেই জন্য আমার সব রুটি আজকে পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার আটা মাখাতেই কোনো প্রবলেম হয়েছে। আমি নতুন করে আটা মেখে আবার রুটি বানাবো, আশা করছি এবার ভালো রুটি হবে। এই বলে নন্দিনী আবার আটা মেখে নতুন করে রুটি বানাতে শুরু করে। কিন্তু এবারও নন্দিনী সবকটা রুটি পুড়িয়ে ফেলে। এভাবেই প্রায় 1 ঘন্টা ধরে নন্দিনী রান্নাঘরেই কাটায়, কিন্তু সে কিছুতেই ভালো রুটি বানাতে পারে না। তাই সে শেষ পর্যন্ত পোড়া রুটি নিয়ে রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে। আর যা দেখে তার দাদা, বাবা মা এবং বৌদি প্রচন্ড জোরে জোরে হাসতে শুরু করে। মা, দেখো দেখো তোমাদের মেয়ে কত সুন্দর রুটি বানিয়েছে, একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আমার মনে হচ্ছে এত সুন্দর রুটি বানানোর জন্য বোনকে নোবেল দেওয়া উচিত। বোন, তুই যে এত ভালো রুটি বানিয়েছিস, এই রুটি যদি কোনো গরু ছাগলকেও দেওয়া হয় না তাহলে গরু ছাগলরাও তো তোর রুটি খেতে চাইবে না। এরকম কথা শুনে নন্দিনী প্রচন্ড পরিমাণে চটে যায়। আর বিজয়ের কথা শুনে তার বাবা মা এবং গীতাও হাসতে শুরু করে। নন্দিনী যখন তার নতুন বৌদিকে ওরকম ভাবে হাসতে দেখে তখন সে কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই সে তখনই টেবিলের উপর থেকে সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেয়। এমনকি হাতের কাছে সে যেই জিনিসগুলো দেখতে পায় সবকিছুই ছুঁড়ে ফেলে দেয়। নন্দিনীর এরকম ভয়ঙ্কর রাগ দেখে তার বাবা মা প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ নন্দিনীকে এতটা পরিমাণ রেগে যেতে তারা কখনোই দেখেনি। চুপ কর দাদা, আর কত অপমান করবি? আজকে শুধুমাত্র এই বৌদির জন্য আমাকে প্রথমবারের মতো আমার নিজের বাড়িতে এতটা অপমানিত হতে হচ্ছে। আমি বৌদির সঙ্গে জীবনে কথা বলবো না, কখনো না।
এই বলে নন্দিনী কলেজের ব্যাগ নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কলেজে গিয়েও নন্দিনীর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। এমনকি সে সারাদিন কোনো ক্লাস না করেই মন খারাপ করে কলেজের ক্যান্টিনে বসে থাকে। আর টিফিন আওয়ারে হেমন্ত নন্দিনীর কাছে আসে। হেমন্ত এবং নন্দিনী একে অপরকে পছন্দ করত। এমনকি পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তারা একে অপরকে বিয়ে করবে বলে ঠিক করে। কি ব্যাপার নন্দিনী, তুমি এরকম আজকে সারাদিন একা একা ক্যান্টিনে বসে আছো কেন? তুমি তো আজকে একবার আমাদের ক্লাসে আমার সঙ্গে দেখা করতে এলে না, কি হয়েছে? তোমার মন খারাপ নাকি? আরে কি হয়েছে বলবে তো, বাড়িতে ঝগড়া হয়েছে নাকি? কিছু হয়নি, দয়া করে আমাকে একা ছেড়ে দাও। তুমি এখন ক্যান্টিনে কি করতে এসেছো? ও, টিফিন খেতে এসেছো? ঠিক আছে, খাওয়া হয়ে গেলে চুপচাপ এখান থেকে কেটে পড়ো। ওরে বাবা, তুমি তো আজকে প্রচন্ড রেগে আছো দেখছি। আচ্ছা, সব রাগারাগি পরে করবে, আগে তুমি খেয়ে নাও তো দেখি। দেখো, আজকে আমার মা আমাকে টিফিনে রুটি আর মাংস কষা দিয়েছে। রুটি দিয়ে মাংস কষা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবার প্রিয় খাবার রুটি আর মাংস কষা। এই বলে হেমন্ত রুটি এবং মাংস নন্দিনীর দিকে এগিয়ে দেয়। কিন্তু নন্দিনী আবার রুটি দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে তখনই হেমন্ত রুটি তরকারির টিফিন বাক্স ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে হেমন্ত প্রচন্ড পরিমাণে অবাক হয়। রুটি রুটি রুটি, যেখানেই যাচ্ছি শুধুই রুটি। আই হেট রুটি, আমাকে কোনোদিনও রুটি খেতে বলবে না, ঠিক আছে? এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। আর নন্দিনীর কি হয়েছে সেটা হেমন্ত জানতে পর্যন্ত পারে না। এরকম ভাবেই সময় কাটে। সেদিনের রুটি তৈরির ঘটনা নন্দিনীর উপর ভীষণ পরিমাণে প্রভাব ফেলে, কারণ নন্দিনী কখনোই নিজের অপমান মেনে নিতে পারে না। তাই সেদিনের পর থেকে নন্দিনী কিছুতেই তার বৌদির সঙ্গে কোনো রকম কথা বলে না। বাড়ির প্রত্যেকেই নন্দিনীকে বোঝানোর চেষ্টা করলেও নন্দিনী কোনো কথা শুনতে রাজি হয় না। শুধু তাই নয়, নন্দিনী রুটি খাওয়াই একেবারে বন্ধ করে দেয়। বিশেষ করে বৌদির হাতে তৈরি করা রুটি দেখলেই নন্দিনী ছুঁড়ে ফেলে দেয়। এরকম ভাবে একটা বছর কাটে। আর এরই মধ্যে নন্দিনী এবং হেমন্তর পড়াশোনা শেষ হয়ে গেলে হেমন্ত তাদের ফ্যামিলির বিজনেস সামলাতে শুরু করে। আর একদিন হেমন্ত তার বাবা মা এবং পরিবারকে নিয়ে নন্দিনীকে দেখতে তাদের বাড়িতে আসে। কি আর বলবো বলুন তো, ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করে ফেলেছে তখন তো আমরা বাবা মায়েরা এর উপর কিছু বলতে পারবো না। তবে ব্যক্তিগতভাবে আমার একটু ঘরোয়া সংস্কারী মেয়েই পছন্দ, যাতে শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত ভালো ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াতে পারি। এভাবে সবাই মিলে গল্পগুজব করতে থাকে। আর এমন সময় গীতা সকলের জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে। গীতা হেমন্তর পরিবারের জন্য আজকে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, বাটার চিকেন, পোলাও, ইলিশ মাছ, দই কাতলা, পনির মশলা, মিষ্টি, পায়েস, সন্দেশ ইত্যাদি খাবার রান্না করে। কিন্তু সবাই মিলে যখন খাবার খেতে বসে তখন হেমন্তর মা লতা দেবী বলে, কিছু মনে করবেন না, আসলে আমার সুগারটা অনেক বেড়েছে বলে ডাক্তার আমাকে কিছুদিন ভাত খেতে টোটালি বারণ করেছে। তাই আমি এখন দুপুর রাতে 2 বেলাতেই রুটি খাই, কারণ এখন ভাত জাতীয় খাবার খেলেই আমার শরীর খারাপ করে। ক্ষমা করবেন কাকিমা, আসলে দুপুর বেলার খাবার তো, সেই জন্য আমরা রুটি জাতীয় কোনো খাবার রান্না করিনি। তবে আপনি 10 মিনিট অপেক্ষা করুন, আপনার জন্য আমি এখনই গরম গরম রুটি বানিয়ে নিয়ে আসছি। আরে না না, তুমি বসো, শুনলাম এই খাবারগুলো সবই তুমি রান্না করেছো, তাই এবার আমি তোমার হাতের রুটি খাবো না, আমি আমার হবু বৌমার হাতের রুটি খাবো। নন্দিনী, যাও মা, আমার জন্য তুমি কয়েকটা রুটি বানিয়ে নিয়ে এসো তো। রুটি বানানোর কথা শুনে নন্দিনী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু সে কারোর সামনে কোনো কথা বলতে পারে না, তাই চুপচাপ রান্নাঘরে চলে যায়। এমনকি নন্দিনীর পরিবারও প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়, কারণ সবাই খুব ভালো করেই জানে যে নন্দিনী কিছুতেই ভালো রুটি বানাতে পারে না। সে যখনই রুটি বানাতে যায় তখনই রুটি পুড়ে যায়। এমনকি গীতাও সকলের সামনে থেকে রান্নাঘরে গিয়ে নন্দিনীকে সাহায্য করতে পারে না। এর ফলে নন্দিনী প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে। আমি ভীষণ মুশকিলে পড়ে গেছি, আমি তো ঠিকমতো রুটি বানাতেই পারছি না। আমার হবু শাশুড়ি মা যদি একবার আমার হাতের বানানো পোড়া রুটি দেখে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে। এমনিতেই বাড়ি এসে উনি আগেই বলে দিয়েছেন ওনার নাকি ঘরোয়া সংস্কারী রান্না বান্না জানা মেয়ে দরকার। এবার আমি কি করব? এভাবেই নন্দিনী অনেক চেষ্টা করলেও কোনো মতে ভালো রুটি বানাতে পারে না। সে যে কটা রুটি বানায় সে কটা রুটি একেবারে পুড়ে যায়। নন্দিনী এবার কি করবে বুঝতে না পেরে কান্নাকাটি করতে শুরু করে। আমার মনে হচ্ছে আমার বিয়েটা শেষ পর্যন্ত ভেঙেই যাবে। বাবা মা দাদা বারবার করে আমাকে বলেছিল বৌদির কাছ থেকে রুটি বানানো শিখে নিতে। বৌদি সত্যিই ভীষণ ভালো রুটি বানাতে পারে। আমি তো বৌদির সঙ্গে সম্পর্ক একদমই খারাপ করে ফেলেছি। 1 বছর হয়ে গেল আমি বৌদির সঙ্গে কোনো কথা বলিনি। বৌদিকে যে হেল্প করতে ডাকবো তারও তো কোনো উপায় নেই।
এভাবেই নন্দিনী রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে অনেকক্ষণ হয়ে গেলেও নন্দিনী রান্নাঘর থেকে বেরিয়ে না এলে গীতা খুব ভালো মতো বুঝতে পারে যে তার ননদ নিশ্চয়ই রুটি বানাতে পারছে না। তাই গীতা এবার তার ননদকে বাঁচানোর চেষ্টা করে। উফ, আসলে আজকে এত উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলেছি, আমার পেটটা ভীষণ ব্যথা ব্যথা করছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি একবার ওয়াশরুম থেকে আসছি, কেমন? আপনারা ততক্ষণে খান। এই বলে গীতা সোজা রান্নাঘরে চলে যায়। নন্দিনী, ভয়ের কিছু নেই, আমি এসে গেছি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু এখন অন্তত আমার সঙ্গে ঝগড়া করো না। তুমি তো আটা মেখেই রেখেছো। 4-5টা রুটি বানাতে 5 মিনিটও সময় লাগবে না, আমি রুটি বানিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, রুটি বানানোর পর আমি আগে সবার সামনে গিয়ে বসে পড়বো, তারপর তুমি রুটি নিয়ে সবার সামনে যাবে, কেমন? এই বলে গীতা ঝটপট 5-6টা রুটি বানিয়ে দেয়। গীতা যেহেতু রুটি বানাতে একদমই এক্সপার্ট ছিল, তাই রুটি বানাতে তার একদমই বেশি সময় লাগে না। গীতা আবার সবার সামনে গিয়ে বসে পড়ে, আর তার কিছুক্ষণের মধ্যেই নন্দিনী তার হবু শাশুড়ি মায়ের জন্য গরম গরম রুটি নিয়ে চলে আসে। আর সেই নরম তুলতুলে গোল গোল রুটি খেয়ে হেমন্তর মা লতা দেবীর ভীষণই পছন্দ হয়। ক্ষমা করবেন, রুটি বানাতে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি। আসলে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো, সেই জন্য রুটি বানাতে এতটা সময় লাগলো। আরে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এত সুন্দর নরম নরম রুটি বানাতে গেলে একটু তো সময় লাগবেই। সত্যি রুটিগুলো দারুণ খেতে হয়েছে। যাক, তুমি যে সত্যি সত্যি রান্না পারো এটা আমার পরীক্ষা করা হয়ে গেছে। আমি তোমাকে পরীক্ষা করার জন্যই রুটি বানাতে পাঠিয়েছিলাম, আর তুমি সেই পরীক্ষাতে পাশ করেছো। এবার তোমাকে বাড়ির বৌমা বানাতে আমার আর কোনো অসুবিধা নেই। আমার ছেলে একেবারে ঠিকঠাক মেয়েকেই পছন্দ করেছে। এই শুনে নন্দিনী এবং তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সহমতে হেমন্ত এবং নন্দিনীর বিয়ের ডেট ফাইনাল করা হয়ে যায়। আর কয়েক ঘন্টা পর হেমন্ত এবং তার পরিবার যখন সেখান থেকে চলে যায়, তখন নন্দিনী তার বৌদিকে বলে, থ্যাংক ইউ সো মাচ বৌদি, আমাকে হেল্প করার জন্য। আজকে যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমার বিয়েটাই ভেঙে যেত। সত্যি তুমি ভীষণ ভালো মানুষ। আমি তোমার সঙ্গে এই একটা বছরে যা বাজে ব্যবহার করেছি, অন্য কোনো মেয়ে থাকলে আমাকে কখনো সাহায্য করার জন্য এগিয়ে যেত না। তবে হ্যাঁ, এখানেই কিন্তু তোমার কাজ শেষ নয়। আমাকে তোমার মতো একেবারে নরম রুটি বানানো শিখিয়ে দিতে হবে, না হলে আবার শ্বশুর বাড়িতে গিয়ে আমি ফেঁসে যাব। এই বলে নন্দিনী তার বৌদিকে জড়িয়ে ধরে, যা দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয়। এভাবেই ননদ বৌদির সম্পর্কের মিষ্টতা ফিরে আসে। আর কয়েক মাসের মধ্যেই নন্দিনী তার বৌদির কাছ থেকে খুব ভালো মতো গোল রুটি বানানো শিখে নেয়। আর শ্বশুর বাড়িতে গিয়ে সে তার বৌদির মতোই নরম গোল রুটি বানিয়ে সবাইকে খাওয়ায় এবং অনেক অনেক প্রশংসা পায়। বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থাকতে ইচ্ছা করে। চল আমরা 4 জনে মিলে একটু বৃষ্টিতে ভিজি। বর্ষায় বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। কিন্তু দিদি, ওদিকে বৌদি কিন্তু শপিং মলের বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি গাড়ি নিয়ে পৌঁছাতে না পারি তাহলে মুশকিল হয়ে যাবে, আর বৌদি মায়ের কাছে আমাদের নামে নালিশ করে দেবে। এই চুপ কর তো, বৌদি নালিশ করে দেবে সেই ভয়ে তুই একেবারে গর্তে ঢুকে যাচ্ছিস যেন। বৃষ্টিতে ভিজবো তাতে আবার ভয়ের কি আছে? আর বৌদি এখন শপিং করছে, বৌদির শপিং শেষ হতে অনেক দেরি আছে, ততক্ষণে আমরা বৃষ্টিতে ভিজে নিতে পারবো। এই বলে 4 বোন বর্ষায় গাড়ি থেকে বাইরে বেরিয়ে খুব মজা করে বৃষ্টিতে ভিজতে শুরু করে। অন্যদিকে তাদের বৌদি প্রিয়াঙ্কার শপিং করা হয়ে গেলে সে শপিং মলের বাইরে দাঁড়িয়ে তার 4 ননদকে ফোন করে। কিন্তু সেই সময় তার 4 ননদ গাড়িতে ফোন রেখে বাইরে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়ে। কখন থেকে 4 জনকে ফোন করছি, এরা কিছুতেই ফোন ধরতে চায় না কেন কি জানি। আমার আর ভালো লাগে না, সেই কখন থেকে শপিং মলের বাইরে দাঁড়িয়ে আছি, আমার কাছে ছাতাও নেই। আসলে প্রিয়াঙ্কা এই বর্ষার মধ্যে তার 4 ননদের সঙ্গে শপিং করতে বেরিয়েছিল, কিন্তু তারা 4 বোন নিজেদের বৌদিকে ছেড়ে ফুচকা খেতে যাবে বলে ঠিক করে। বৌদি, তোমার শাড়ি পছন্দ করতে অনেক সময় লাগছে, তাহলে তুমি যতক্ষণ শাড়ি পছন্দ করছো আমরা 4 জনে মিলে বৃষ্টিতে একটু ফুচকা খেয়ে আসি। কারণ গাড়ি নিয়ে যখন শপিং করতে আসছিলাম তখন মোড়ের মাথায় একটা ভালো ফুচকার দোকান দেখতে পেয়েছি, আমরা ওখান থেকেই ফুচকা খাবো। সে কি, তোমরা এখন আমাকে ছেড়ে ফুচকা খেতে চলে যাবে? আর আমার যদি শপিং হয়ে যায় তাহলে আমি তখন কি করব? আচ্ছা, বরঞ্চ শপিং মলের বাইরে দাঁড়িয়ে আমি অপেক্ষা করব, আর আমি তোমাদেরকে ফোন করে নেব, কেমন?
এই শুনে প্রিয়াঙ্কার 4 ননদ শপিং মল থেকে বেরিয়ে বড় গাড়ি নিয়ে ফুচকা খেতে চলে যায়। আর তাদের ফুচকা খাওয়া হয়ে গেলে তারা যখন তাদের বৌদিকে নিতে যাওয়ার জন্য আবার গাড়িতে করে শপিং মলের দিকে রওনা দেয়, আর তখনই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে। আর সেই বৃষ্টিতে তারা ভিজতে ভিজতে হঠাৎই তাদের বৌদির কথা মনে পড়ে। আর তারা তখনই গাড়িতে এসে দেখে তাদের ফোনে অন্তত 50টা মিসড কল আছে। এ বাবা, এবার কি হবে? বৌদি মনে হয় এতক্ষণে রেগে বোম হয়ে গেছে। চল, আর আমরা তো একেবারে কাক ভেজা ভিজে গেছি। এই অবস্থায় এখন শপিং মলে যদি যাই তাহলে বৌদি কিন্তু আমাদেরকে দেখে বুঝতে পারবে যে আমরা বৃষ্টিতে ভিজে মজা করছিলাম, তাই আমাদের শপিং মলে যেতে দেরি হয়েছে। আরে তুই চাপ নিস না, এখন চল আমরা গাড়িতে করে বাড়িতে চলে যাই, তারপর ফ্রেশ হয়ে নেব। আর বৌদি ঠিক বাড়িতে চলে আসবে। বৌদিকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেব। বৌদি আমাদের মিথ্যা ধরতে পারবে না। চল। এভাবেই 4 বোন তাদের বৌদিকে শপিং মলের বাইরে ফেলে রেখে নিজেরা গাড়িতে করে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া একেবারে ভিজে ভিজে বাসে করে বাড়িতে আসতে বাধ্য হয়। বাড়িতে এসে প্রিয়াঙ্কা দেখে যে বাড়ির বাইরে তাদের গাড়ি রাখা আছে, আর তার 4 ননদ সোফার উপর বসে বসার মধ্যে চায়ে চুমুক দিচ্ছে। তোমাদের কি ব্যাপার বলো তো? তোমরা এখন পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছ, আর একবারও আমাকে শপিং মলের বাইরে থেকে নিতে গেলে না কেন? আমি কতবার তোমাদেরকে ফোন করেছি, কোনো আইডিয়া আছে? তোমরা যখন গাড়ি করে আমাকে নিতে যেতে পারবে না তাহলে আমাকে জানিয়ে দিতে পারতে। আরে বৌদি আর বলো না, আমরা ফুচকা খেয়ে যখন তোমাকে নিতে যাব তখন দেখি গাড়ির মধ্যে বর্ষার জল ঢুকে গাড়ি খারাপ হয়ে গেছে, আর আমার ফোনে একদমই চার্জ ছিল না। আর আমি যেই তোমার ফোনটা ধরতে যাব তখনই দেখলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আর আমার বাকি 2 বোন কিন্তু ফোন নিয়েই যায়নি, ওরা তো ফোন বাড়িতে ফেলে গিয়েছিল। আর বৌদি তুমি তো জানো আমার ফোন সব সময় আমি সাইলেন্ট করে রেখে দিই, তাই তুমি ফোন করেছো আমি বুঝতেই পারিনি। আর ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়ি সারাতে অনেকক্ষণ সময় লেগে গেছে। এই দেখো বৃষ্টিতে ভিজে আমার তো জ্বর চলে এসেছে, তাই আমরা চা খাচ্ছি এখন। ইস, আমাদের আদরের বৌদি একেবারে ভিজে স্নান করে গেছে। যাও বৌদি, তুমি ফ্রেশ হয়ে নাও। সত্যি গাড়িটা এমন সময় খারাপ হলো যে বলার মতো নয়। তাদের ছোট বোন টিনাও তাদের কথাই সায় দেয়, আর বোকা ভোলা প্রিয়াঙ্কা 4 ননদের কথা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন তারা 4 বোন ঘরে বসে আছে, এমন সময় প্রিয়াঙ্কা সেখানে এসে বলে, বলছি শোনো না, আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি বুঝলে। আর আকাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামতে পারে। আর ছাদে আমি জামা কাপড় মেলেছি, বৃষ্টি নামলে তোমরা গিয়ে শাড়ি জামা কাপড়গুলো তুলে নিও তো। মনে করি কিন্তু তুলে নেবে, কারণ আজকে সন্ধ্যাবেলায় আমার একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, আর আমি ওই শাড়িটা পরেই যাব। প্রিয়াঙ্কার কথা শুনে তার 4 ননদ মাথা নাড়িয়ে দেয়। আর প্রিয়াঙ্কা বাপের বাড়িতে চলে গেলে 4 বোন নিজেদের মনের আনন্দে বর্ষার গান শুনতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সারা দুপুর কেটে যায়, আর হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে 4 ননদ নিজেদের জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করে, আর মনের সুখে তারা বিরিয়ানি খায়। এভাবেই তারা সারাদিন কাটিয়ে দেয়। আর বিকালবেলা যখন প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে ফিরে আসে সেই সময়, উফ, এখন আবার আমাকে নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। যাই দেখি, আমার ননদরা মনে হয় আমার শাড়ি তুলে ঘরে রেখে দিয়েছে। শাড়িটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নি, না হলে বিমল এসে আবার তাড়াহুড়ো করবে। এই বলে প্রিয়াঙ্কা ঘরে গিয়ে দেখে যে কোথাও শাড়ি রাখা নেই, এমনকি কোন রকম জামা কাপড় সে খুঁজে পায় না। এর ফলে প্রিয়াঙ্কা খুবই বিপদে পড়ে, আর সে ছাদে গিয়ে দেখে যে তার শাড়ি জামা কাপড় একেবারে ভিজে পড়ে আছে, আর সেই শাড়ি বেয়ে টপ টপ করে জল পড়ছে। অর্থাৎ প্রিয়াঙ্কার 4 ননদ তাদের বৌদির শাড়ি জামা কাপড় তোলার কথা একেবারেই ভুলে যায়, আর সারাদিন ছাদে সেই শাড়ি জামা কাপড়গুলো ভিজতে থাকে। এই দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তখনই তার ননদদের ঘরে গিয়ে দেখে যে তারা 4 বোন মনের আনন্দে বিরিয়ানি, চাউমিন ইত্যাদি খাচ্ছে। কি ব্যাপার বৌদি, সারাদিন কোথায় ছিলে? সেই সকালবেলা মুখের সামনে কি একটা বলে চলে গেলে, তারপর তো তোমার আর কোনো পাত্তাই নেই। বিরিয়ানি খাবে? এই দেখো আমরা 4 জন বিরিয়ানি অর্ডার করেছি। তোমাদের 4 বোনের কি মাথা খারাপ হয়ে গেছে? সেই সকালবেলা আমি যখন বাপের বাড়ি যাচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি পড়লে ছাদ থেকে আমার শাড়ি জামা কাপড়গুলো তুলে দেবে, কারণ ওই হলুদ রঙের শাড়িটা আজকে আমি সন্ধ্যাবেলা পরবো। কিন্তু তোমরা 4 দিন সারাদিন ছাদে একবারও যাওনি, আর আমার শাড়ি জামা কাপড় সব ভিজে গেছে। তোমাদের তো দেখছি কোনো কাজই দেওয়া যাবে না। এ মা বৌদি, তুমি আমাদেরকে কখন এই কথা বলেছো? আমরা তো কিছুই শুনতে পাইনি। শুধু মনে আছে তুমি সকালবেলা আমাদের ঘরে একবার এসেছিলে, তারপর হাত পা নাড়িয়ে কি একটা বলে বাইরে চলে গেলে, ব্যাস এতটাই।
প্রিয়াঙ্কা তার ননদের মুখে এমন কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে। আর হ্যাঁ বৌদি, আমাদের কানে তো তখন হেডফোন ছিল, তাই তোমার কথা আমরা শুনবো কিভাবে? আমরা তো কানে হেডফোন লাগিয়ে এই বৃষ্টির মধ্যে ছম 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 এই গানটা শুনছিলাম, তাই আমরা তোমার কোনো কথা শুনতে পাইনি। হ্যাঁ বৌদি, তুমি তো আমাদের স্বভাব জানো, আমরা 4 বোন সবসময় কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে রাখি, সেই জন্য আমরা কারোর কথা শুনতে পাই না। তাই তুমি যখন কথাগুলো বলছিলে তখন তো একবার দেখে নেবে যে আমাদের কানে হেডফোন লাগানো আছে কিনা। আর আমরা তো শুধু তোমার কথাই মাথা নেড়েছি, তোমার তো তখনই বোঝা উচিত ছিল বৌদি। হায় ঈশ্বর, তোমাদের 4 জনকে নিয়ে আমি কি যে করব আমি জানি না। আমার শাড়িটা তো একেবারে ভিজে জল হয়ে গেছে, এবার আমি কি পরে অনুষ্ঠান বাড়িতে যাব? আমার আর ভালো লাগে না, একেই বাইরে এত বৃষ্টি হচ্ছে, তার উপর আমার এই 4 ননদ আমাকে একেবারে জ্বালাতন করে মারছে। এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকে। একদিন বর্ষার মধ্যে 4 ননদ মিলে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করতে চলে যায়, আর প্রিয়াঙ্কা বাড়িতে একাই থাকে। সেই সময় হঠাৎ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসে, আর তখনই পিয়ালি তার বৌদিকে ফোন করে বলে, বৌদি শোনো না, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমরা 4 বোন আমাদের ঘরের জানালাটা বন্ধ করে আসতে ভুলে গেছি। তুমি তো জানো আমাদের স্টাডি টেবিলটার পাশে একেবারে বাইরের জানালাটা আছে, তাই তুমি একটু জানালাটা বন্ধ করে দাও তো, কারণ টেবিলের মধ্যে আমার কাজের ল্যাপটপ আর আমার 2 বোনের প্রজেক্টের ফাইলও আছে, টিনার আবার ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল খাতাটা আছে। জানালা বন্ধ না করলে সবকিছু ভিজে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি সব গুছিয়ে রেখে দেব, আর তোমাদের ঘরের জানালাও বন্ধ করে দেব। প্রিয়াঙ্কার কথা শেষ হতে না হতেই পিয়ালি তার মুখের উপর ফোন কেটে দেয়, আর এবার প্রিয়াঙ্কার কাছে এক সুবর্ণ সুযোগ চলে আসে তার 4 ননদকে বর্ষার মধ্যে শিক্ষা দেওয়ার। আর দেখতে দেখতে এভাবেই সারাদিন কেটে যায়। আর রাত্রিবেলা পিয়ালি, রচনা, চম্পা এবং টিনা 4 বোন বাড়িতে ফিরে আসে। তারা নিজেদের ঘরে গিয়ে দেখে যে তাদের বৌদি ঘরের জানালা বন্ধ করেনি, বরং ঘরের জানালায় যে পর্দা দেওয়া ছিল সেটাও সরানো আছে, আর তাদের ল্যাপটপ, প্রজেক্টের ফাইল, প্র্যাকটিক্যাল খাতা সব একেবারে ভিজে জল হয়ে গেছে। এর ফলে 4 ননদ প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু তারা কি করবে বুঝে উঠতে না পেরে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। উফ, কি হলো? এত জোরে জোরে চিৎকার করে ডাকার কি আছে? আমি কানে শুনতে পাই, আমি কালা নই। কি হয়েছে বলো? আনন্দ করে বৃষ্টির মধ্যে একটু কফি আর পকোড়া খাচ্ছিলাম, তোমাদের জ্বালায় শান্তি নেই। তুমি ঘরে বসে বসে বৃষ্টি এনজয় করছো আর কফি পকোড়া খাচ্ছ। তোমাকে যে সকালবেলা আমরা ফোন করে বললাম যে আমাদের ঘরে জানালাটা বন্ধ করে দিতে, তুমি সেটা ভুলে গেলে। আর এই দেখো, তোমার জন্য আমার 50,000 টাকা দামি ল্যাপটপ, আমার বোনেদের প্রজেক্টের খাতা, ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল খাতা সব একেবারে ভিজে নষ্ট হয়ে গেছে। এবার আমরা কি করব বলো তো? সত্যি বৌদি, তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম, তুমি সেটাও ঠিক করে করতে পারলে না। আমার প্রজেক্টের খাতা একেবারে নষ্ট হয়ে গেল। এবার আমি কলেজে কি সাবমিট করব? আমি তো পরীক্ষায় ফেল করে যাব। এভাবে 4 ননদ ভীষণ পরিমাণে কান্নাকাটি করলে প্রিয়াঙ্কা তখন নিজের মুখ খুলতে বাধ্য হয়। এ বাবা, দেখেছো, তোমরা আমাকে ফোন করে ঘরের জানালা বন্ধ করার কথা বলেছিলে, কিন্তু আমি তো একদমই ভুলে গেছি। আসলে সারাদিন সংসারের কাজকর্ম করতে হয় তো, তার উপর তোমরা 4 বোন পায়ের উপর পা তুলে বসে থাকো, আর আমি 2টো হাতে কত কাজ করব বলো তো? তোমরা 4 জন বৃষ্টিতে ঘুরে ঘুরে মজা করে বেড়াবে, আর সেই সাথে আমাকে মিথ্যা কথা বলবে। যেমন সেদিন বৃষ্টির জল ঢুকে তোমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমরা আমাকে শপিং মল থেকে আনতে যেতে পারোনি। তারপর আবার সেদিন ছাদ থেকে আমার জামা কাপড় তোলার কথাও তোমরা ভুলে গেছো। তোমরা যখন এত কিছু করতে পারো, তোমরা কি এগুলো ভুলে গেছো? তোমরা যখন আমাকে কিছু করতে বলবে, সেটা আমি না করলে তোমাদের মুখ ভারী হয়ে যাবে, আর আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে, তাই তো? প্রিয়াঙ্কার এমন কথা শুনি 4 বোন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। তারা ভাবতেও পারে না যে তাদের মিথ্যা কথাগুলো তাদের বৌদি সহজেই ধরে ফেলবে, আর তারা এটাও বুঝতে পারে তাদের বৌদি তাদেরকে ইচ্ছা করে শাস্তি দেওয়ার জন্য ঘরের জানালা বন্ধ করেনি। আমাদের ভুল হয়ে গেছে বৌদি, তোমাকে এভাবে মিথ্যা কথা বলা আমাদের 4 বোনের একদমই উচিত হয়নি। কিন্তু আজকে বৃষ্টির জন্য আমাদের তো সব জিনিসপত্র নষ্ট হয়ে গেল। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি বৌদি, আর কখনো আমরা পায়ের উপর পা তুলে বসে বসে থাকবো না। আমরা এবার থেকে তোমার হাতে সাহায্য করব, আর তুমি যা বলবে আমরা তাই শুনবো। হ্যাঁ, এটা যেন মনে থাকে।
তারপর থেকে প্রিয়াঙ্কার চার ননদ কখনো প্রিয়াঙ্কাকে মিথ্যা কথা বলে না। এভাবেই বর্ষার মধ্যে প্রিয়াঙ্কার চার ননদ একেবারেই উচিত শিক্ষা পেয়ে যায়। সেদিনের পর থেকে চার ননদ তাদের বৌদিকে বাড়ির কাছে হাতে হাতে সাহায্য করে, এমনকি তারা তাদের বৌদির সব কথা শুনে চলে। এভাবেই তারা সকলে হাসি খুশি সংসার করতে থাকে।